কিংডম প্রতিষ্ঠা। এই ভিডিওতে কিংডম প্রতিষ্ঠা চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে এনসিইআরটি বাংলা ভার্সনে পড়ানো হবে, এক্সপ্লেন করা হবে বাংলাতে। এর আগে বেসিক এবং মনেরা এই দুটো করানো হয়েছে। তো কিংডম প্রতিষ্ঠা শুরু করা যাক। অল সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রতিষ্ঠা। সমস্ত এককোষী ইউক্যারিওট যারা আছে তাদেরকে প্রতিষ্ঠার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ইউক্যারিওট এবং সেটা যদি এককোষী হয় তাহলে সেটা প্রতিষ্ঠার মধ্যে যাবে। বাট দ্য বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড। কিন্তু প্রতিষ্ঠার যে বাউন্ডারি বা লিমিট, যে কতগুলো জীবের মধ্যে আসতে পারে তার কোনো লিমিট নেই। যে কোনো এককোষী ইউক্যারিওট, সে যদি ইউক্যারিওট হয় এবং এককোষী হয় তো সে প্রতিষ্ঠা গ্রুপের মধ্যে আসবে। হোয়াট মে বি এ ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান টু ওয়ান বায়োলজিস্ট মে বি এ প্ল্যান্ট টু অ্যানাদার। হয়তো কোনো একটা উদ্ভিদ যে ফটোসিনথেসিস করতে পারে, তো কোনো একটা বিজ্ঞানী তাকে প্ল্যান্ট হিসেবে গণ্য করছে, আবার কোনো একটা বিজ্ঞানী তাকে প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ করছে, যেহেতু এককোষী। তার মধ্যে প্ল্যান্টের বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রতিষ্ঠা বৈশিষ্ট্য আছে। তার জন্য প্রতিষ্ঠার যে বাউন্ডারি সেটা কোনো লিমিট নেই। একটা বিজ্ঞানীর কাছে এটা প্রতিষ্ঠা হিসেবে উল্লেখ হলেও অন্য বিজ্ঞানীর কাছে সেটা প্ল্যান্ট হিসেবে উল্লেখ হতে পারে, যেহেতু দুটো ক্রাইটেরিয়াই সেই জীবটা পূরণ করছে। In this book, we include chrysophytes, dinoflagellates, euglenoids, slime molds, and protozoans under প্রতিষ্ঠা। এই বইয়ে প্রতিষ্ঠার যে ভাগগুলো আমরা পড়বো সেটা হলো ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস অ্যান্ড প্রোটোজোয়ান্স। প্রতিষ্ঠার এই 5টি ভাগ বিষয়ে এই চ্যাপ্টারে পড়ানো হবে। মেম্বার্স অফ প্রতিষ্ঠা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক। প্রতিষ্ঠার যে সমস্ত মেম্বার আছে বা সদস্য আছে তারা সাধারণত অ্যাকোয়াটিক মানে জলে বসবাস করে। দিস কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দ্য ওয়াদার্স ডিলিং উইথ প্ল্যান্টস, অ্যানিম্যালস অ্যান্ড ফানজাই। এই যে কিংডমটা প্রতিষ্ঠা সেটা প্ল্যান্টস, অ্যানিম্যালস, ফানজাই যে অন্য 3টি গ্রুপ আছে তাদের সঙ্গে একটা লিঙ্ক প্রোভাইড করে, একটা সংযোগ স্থাপন করে থাকে। মনেরাটা পুরোটা আলাদা, সেটা প্রোক্যারিওট, সমস্ত প্রোক্যারিওট নিয়ে মনেরা। এবং ইউক্যারিওটের মধ্যে সমস্ত ইউক্যারিওট এই 4টি ভাগে আছে, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফানজাই, অ্যানিমালি। তো এই প্রোটিস্টা গ্রুপটা কী করে, প্ল্যান্টি, অ্যানিমালি, ফানজাই গ্রুপের সঙ্গে লিঙ্ক প্রোভাইড করে। Being eukaryotes, the protistian cell body contains a well-defined nucleus and other membrane-bound organelles. এবং যেহেতু প্রোটিস্টা কী হয়, ইউক্যারিওট হয়, তার জন্য প্রোটিস্টার যে কোষ তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, আদর্শ নিউক্লিয়াস, এবং অদার মেমব্রেন বাউন্ড অর্গানালিস এবং অন্যান্য যে সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে তারও পর্দা দ্বারা আবৃত থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, আরও অন্যান্য লাইসোজোম যারা আছে তারাও মেমব্রেন বাউন্ড থাকে। আদর্শ নিউক্লিয়াস এবং মেমব্রেন বাউন্ড অর্গানালি, যেটা একটা আদর্শ একটা ইউক্যারিওট কোষের বৈশিষ্ট্য, সেটা প্রোটিস্টার সমস্ত জীবের মধ্যে থাকে। সাম হ্যাভ ফ্ল্যাজেলা অর সিলিয়া। কিছু কিছু প্রোটিস্টার মধ্যে ফ্ল্যাজেলা আছে, সিলিয়া আছে, গমনে সাহায্য করে। Protists reproduce asexually and sexually by a process involving cell fusion and zygote formation. প্রোটিস্টটা যে জননটা বা যে রিপ্রোডাকশনটা করে, জননটা, সেটা সেক্সুয়ালি হতে পারে, অ্যাসেক্সুয়ালি হতে পারে। সেল ফিউশনের মাধ্যমে দুটো সেল, ফিউশন বলতে দুটো সেল পাশাপাশি এসে যুক্ত হয়ে যায়, এটাকে বলে সেল ফিউশন বা জাইগোট ফর্মেশন। যে জাইগোট তৈরি হয়, আমাদের জাইগোট তৈরি হয়, যেমন এমব্রায়ো তৈরি হয় সেরকমভাবে জাইগোট যে তৈরি হয়, যে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, সেরকম জাইগোট তৈরি হওয়ার মাধ্যমেও হতে পারে। এভাবে সে রিপ্রোডাকশন করে। তাহলে এটা বেসিক একটা আইডিয়া ছিল প্রোটিস্টা বিষয়ে, যে প্রোটিস্টা কেমন হয়, এককোষী ইউক্যারিওট হবে, এর বাউন্ডারি লিমিট নেই। কোনো একটা বিজ্ঞানীর কাছে এটা উদ্ভিদ হলে অন্য কোনো বিজ্ঞানীর কাছে সেটা প্রোটিস্টা হিসেবে উল্লেখ হতে পারে। এর যে 5টা ভাগ সেটা বিষয় আছে, যে ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোডস, প্রোটোজোন্স। তার প্রোটিস্টা কোথায় থাকে, সাধারণত অ্যাকোয়াটিক পরিবেশে থাকে। তবে এটা অন্যান্য যে গ্রুপ আছে তাদের সঙ্গে একটা লিঙ্ক প্রোভাইড করে। তবে যেহেতু ইউক্যারিওটস, তার জন্য এর মধ্যে একটা আদর্শ নিউক্লিয়াস এবং পর্দা দ্বারা আবৃত কোষ অঙ্গাণু আছে। কিছু কিছু প্রোটিস্টার মধ্যে সিলিয়া, ফ্ল্যাজেলা আছে এবং এটা সেক্সুয়ালি অ্যাক্সেসুয়ালি 2 প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে। এবং জনন সম্পর্কের যে পদ্ধতি সেটা হচ্ছে সেল ফিউশন মানে কোষ সংযোজন এবং জাইগোট ফর্মেশনের মাধ্যমে হয়ে থাকে। তো এরপরে প্রত্যেকটা যে ভাগ আছে সেই বিষয়ে আস্তে আস্তে পড়বো। যেমন প্রথমে যে ভাগটা চলে আসছে সেটা হলো ক্রাইসোফাইটস। টোটাল 5টা ভাগ আছে প্রোটিস্টার মধ্যে।
তার মধ্যে প্রথমে যে ভাগটা আছে সেটা হলো ক্রাইসোফাইটস। দিস গ্রুপ ইনক্লুডস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। গোল্ডেন অ্যালগির অপর নাম হচ্ছে ডেসমিডস। তাহলে ক্রাইসোফাইটসের মধ্যে কে কে আছে? ডায়াটমস আছে আর গোল্ডেন অ্যালগি আছে। দুটো মেম্বারের নাম এখানে দেওয়া আছে, একটা ডায়াটমস আর একটা হচ্ছে গোল্ডেন অ্যালগি। গোল্ডেন অ্যালগিরকে বলা হয় কি ডেসমিডস। ডেসমিডস তাহলে কি গোল্ডেন অ্যালগিরই একটা নাম। দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ম্যারিন এনভায়রনমেন্ট। এই যে ক্রাইসোফাইট তারা ফ্রেশ ওয়াটার, যে স্বাদু জল বা নদীর জল, পুকুরের জল, সেখানেও পাওয়া যায়, এবং ম্যারিন এনভায়রনমেন্ট যে সমুদ্র জল সেখানেও পাওয়া যায়। দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস প্ল্যাঙ্কটন। মাইক্রোস্কোপিক বলতে কি এরা অত্যন্ত ছোট হয়, অত্যন্ত ক্ষুদ্র হয়। ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট, এবং যে জলের যে স্রোত আছে তাতে ভেসে বেড়ায়, যাকে প্ল্যাঙ্কটন বলা হয়। এই যে জলে প্রোটিস্টাগুলো ভেসে বেড়ায় একসাথে স্রোতের সাথে, সেটাকে বলে প্ল্যাঙ্কটন। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, বেশিরভাগই এরা ফটোসিনথেটিক, মানে এরা ফটোসিনথেসিস করতে পারে, সালোকসংশ্লেষ করতে পারে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ইন ডায়াটমস দ্য সেল ওয়ালস ফর্ম টু থিন ওভারল্যাপিং সেলস হুইচ ফিট টুগেদার অ্যাজ ইন সোপ বক্স। সোপ বক্সে যেমন কি থাকে, যে বাতাসে এই সাবানের যে খাপ, সেটা কি উপরে একটা বক্স থাকে, নিচে একটা বক্স থাকে, তারপর দুটো ফিট থাকে। সেই রকমভাবেই ডায়াটমসেরও যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালটা এরকমভাবে দুটো ওভারল্যাপিং সেলস বা খোল থাকে, একটা ওপরের খোলক থাকে, একটা নিচের খোলক থাকে, একটা ওপরের খোলক থাকে, একটা নিচের খোলক থাকে, এবং সেটা ফিট থাকে একসাথে। একটা সাবানের বাক্স যেমন ফিট থাকে সেরকমভাবে ফিট থাকে। দ্য ওয়ালস আর এমবেডেড উইথ সিলিকা অ্যান্ড দাস দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল। যে ওয়ালসগুলো আছে সেটা সিলিকা এর মধ্যে সিলিকা থাকে, যে ওয়ালস আছে, সেল ওয়ালসটা আছে, তার মধ্যে সিলিকা থাকে, এবং তার জন্য কি একে ভাঙা যায় না বা একে ধ্বংস করা যায় না। ওয়ালগুলো অত্যন্ত শক্ত টাইপের হয়। দাস ডায়াটমস হ্যাভ লেফট বিহাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ সেল ওয়াল ডিপোজিটস ইন দেয়ার হ্যাবিটাট। এর জন্য কী হয়, যে ডায়াটমস যেখানে থাকে অনেক বছর ধরে আছে, তখন আস্তে আস্তে যখন তাদের শেষ হয়ে যায় লাইফ স্প্যান, তখন কি সেগুলো জমা হতে থাকে সমুদ্রের নিচে। তাদের যে বাসস্থান, সে বাসস্থানে সেখানে কি আস্তে আস্তে সেগুলো জমা হতে থাকে। দিস অ্যাকুমুলেশন ওভার বিলিয়ন্স অফ ইয়ার্স ইজ রেফার্ড টু অ্যাজ ডায়াটোমেসিয়াস আর্থ। এবং এই যে সেল ওয়ালগুলো কোটি কোটি বছর ধরে জমা হচ্ছে, জমা হওয়ার ফলে একটা আবরণ সৃষ্টি হয়, সেই আবরণটাকে বলা হয় কি ডায়াটোমেসিয়াস আর্থ। ডায়াটমস থেকে তৈরি হচ্ছে, তাদের বাসস্থানে তাদের যে সেল ওয়াল আছে সেগুলোকে জমা করছে, এবং এগুলো যেহেতু অভঙ্গুর বা ইনডিস্ট্রাক্টেবল, ধ্বংস করা যায় না, তার জন্য এটা কোটি কোটি বছর ধরে কিছু হয় না। এটা তো অত্যন্ত শক্ত হয়, তার জন্য কি জমা হয়ে থাকে, একটা আবরণ সৃষ্টি করে, একে বলে ডায়াটোমেসিয়াস আর্থ। বিং গ্রিটি, দিস সয়েল ইজ ইউজড ইন পলিশিং, ফিল্ট্রেশন অফ অয়েলস অ্যান্ড সিরাপস। এবং কি যে এই যে মাটিটা ডায়াটোমেসিয়াস আর্থটাকে, সেটাকে পলিশ করতে, ফিল্ট্রেশন অফ অয়েলস অ্যান্ড সিরাপস, যে তেলকে যে নিষ্কাশন করার সময়, তেল নিষ্কাশন করার সময়, তারপর সিরাপস নিষ্কাশন করার সময় কাজে লাগে। ডায়াটমস আর দ্য চিপ প্রডিউসার্স ইন দ্য ওশিয়ান। সমুদ্রের মুখ্য উৎপাদক হচ্ছে ডায়াটমস। কারণ কি ডায়াটমসের মধ্যে কী আছে, সালোকসংশ্লেষ করতে পারে, খাবার তৈরি করতে পারে, এবং এরা সংখ্যা অত্যন্ত বেশি হয়, এবং এর জন্য হচ্ছে এরা মুখ্য উৎপাদক। সমুদ্রের মুখ্য উৎপাদক কী তাহলে? ক্রাইসোফাইট। তাহলে ক্রাইসোফাইটের বিষয়ে যে বলা, এখানে কী কী পড়ানো হলো, যে দুটো আছে, একটা ডায়াটমস আর একটা হচ্ছে গোল্ডেন অ্যালগি। তারপর তাদেরকে কোথাও কোথায় পাওয়া যায়, ফ্রেশ ওয়াটার পাওয়া যায় আর সমুদ্রের এনভায়রনমেন্টে পাওয়া যায়। তারা অত্যন্ত ছোট হয়, তারা জলে যে স্রোত তার সঙ্গে ভেসে বেড়ায়, তাকে প্ল্যাঙ্কটন বলে। অনেকে আছে তারা ফটোসিনথেসিস করতে পারে। ডায়াটমসের মধ্যে যে সেল ওয়ালটা আছে সেটা দুটো মানে সাবানের খাপের মতো থাকে, যে উপরে একটা খোলক, নিচে একটা খোলক, এবং তারা দুটো একটা ফিট থাকে, বন্ধ করা সাবানের খোলকের মতো। এবং এই ওয়ালস যেটা আছে সেল ওয়াল, তার মধ্যে সিলিকা থাকে, তার জন্য তাকে ধ্বংস করা যায় না। এবং এর জন্য এরা কোটি কোটি বছর ধরে তাদের যে বাসস্থান সেখানে জমা হয়ে থাকে এবং ডায়াটোমেসিয়াস আর্থ সৃষ্টি করে। এবং সেই ডায়াটোমেসিয়াস আর্থটা অত্যন্ত দামি বা গ্রিটি, এবং তার জন্য কি তারা সয়েলটাকে কি পলিশিংয়ের কাজে, তারপর তেলকে এবং সিরাপকে ফিল্ট্রেশন বা নিষ্কাশনের কাজে সাহায্য করে। এবং এরা যেহেতু সালোকসংশ্লেষ করতে পারে, তার জন্য এরা হলো সমুদ্রের প্রাথমিক উৎপাদক বা মুখ্য উৎপাদক।
নেক্সট যেটা আসছে সেটা হলো ডায়ানোফ্ল্যাজেলেটস। ডাই মানে কি দুই, ফ্ল্যাজেলা মানে ফ্ল্যাজেলা, তাহলে দুটো ফ্ল্যাজেলা যুক্ত জীব তাকে বলা হয় ডায়ানোফ্ল্যাজেলেটস। তো দেখা যাক ডায়ানোফ্ল্যাজেলেটসটা কীরকম বৈশিষ্ট্য আছে। দিস অর্গানিজমস আর মোস্টলি ম্যারিন অ্যান্ড ফটোসিনথেটিক। এই সমস্ত অর্গানিজমগুলো হচ্ছে বেশিরভাগই ম্যারিন বা সমুদ্রে থাকে, অ্যান্ড ফটোসিনথেটিক, ফটোসিনথেসিস করতে পারে, সালোকসংশ্লেষ করতে পারে। দে অ্যাপিয়ার ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু অর রেড ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্টস প্রেজেন্ট ইন দেয়ার সেলস। তাদের কোষের মধ্যে কোন ধরনের পিগমেন্ট আছে তার উপর ভিত্তি করে তারা হলুদ হতে পারে, সবুজ হতে পারে, বাদামি হতে পারে, নীল হতে পারে, লাল হতে পারে। তাদের কোষের মধ্যে কোন রকমের রঞ্জক আছে, যেমন ক্রোমাটিন থাকে উদ্ভিদের ক্ষেত্রে, ও যেমন যেমন ক্রোমাটিন থাকবে সেরকম সেরকম কালার হবে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে, ফুলের কালার বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক একই রকমভাবে ডায়ানোফ্ল্যাজেলেটসের মধ্যে কোন টাইপের পিগমেন্ট আছে তার উপর ভিত্তি করে এদের কালারটাও বিভিন্ন রকমের হতে পারে। দ্য সেল ওয়াল হ্যাজ স্টিফ সেলুলোজ প্লেটস অন দেয়ার আউটার সারফেস। সেল ওয়ালের ক্ষেত্রে কী থাকে, যে বাইরে থেকে একটা স্টিফ সেলুলোজ প্লেটস থাকে, সেলুলোজের একটা প্লেট থাকে। যেমন কি ক্রায়োসোফাইটের ক্ষেত্রে কী দেখলাম, সিলিকা থাকে, এর ক্ষেত্রে সেলুলোজিক প্লেট থাকে বাইরের আবরণে। মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলা, দুটো ফ্ল্যাজেলা থাকে এদের মধ্যে, তার জন্য ডায়ানোফ্ল্যাজেলেটস নাম। ওয়ান লাইজ লঙ্গিটিউডিনালি অ্যান্ড দ্য আদার ট্রান্সভার্সলি ইন এ ফারো বিটুইন দ্য ওয়ালস প্লেটস। যে এদের যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালে কী থাকে, প্লেটস থাকে, সেলুলোজিক প্লেটস। সেই সেলুলোজিক প্লেটসের মধ্যবর্তী স্থানে একটা লম্বালম্বিভাবে থাকে আর একটা ট্রান্সভার্সলি থাকে, দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা লঙ্গিটিউডিনালি আর একটা ট্রান্সভার্সলি। ভেরি অফটেন রেড ডায়ানোফ্ল্যাজেলেটস, যেটা এক্সাম্পল হলো গনিউলাক্স, আন্ডারগো সাচ র্যাপিড মাল্টিপ্লিকেশন দ্যাট দে মেক দ্য সি অ্যাপিয়ার রেড, রেড ডাইটস বলা হয়। একটা রেড ডায়ানোফ্ল্যাজেলেটসের এক্সাম্পল হচ্ছে গনিউলাক্স, সেটা এতটাই বেশি বিভাজিত হয় যে তাদের যে সমুদ্র আছে সেই সমুদ্রটাকে লাল করে দেয়, তার মধ্যে যে রঞ্জকটা আছে সেটা লাল, তার জন্য লাল হয়ে যায় পুরো সমুদ্র। এবং এটাকে বলা হয় রেড টাইডস, যে পুরো সমুদ্রটা আমার মনে হবে যে লাল হয়ে গেছে, রেড টাইডস বলা হয়। কার জন্য হয়ে থাকে, সেটা গনিউলাক্সের কারণে। কী করে গনিউলাক্স প্রচুর পরিমাণে বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি পায়, এবং যেহেতু তাদের কালারটা লাল তার জন্য অনেকগুলো একসাথে থাকার জন্য লাল মনে হয়। টক্সিন রিলিজড বাই such large numbers may even kill other marine animals such as fishes. এই যে গনিউলাক্স আছে বা ডায়ানোফ্ল্যাজেলেটসের বিভিন্ন রকমের মেম্বার্স আছে, তারা কি টক্সিন রিলিজ করে, বিষাক্ত পদার্থ রিলিজ করে, এবং তার জন্য কি, মানে যেহেতু এটার সংখ্যা অনেক বেশি তাই সেই বিষাক্ত পদার্থগুলো জলের সাথে মিশে যায়, এবং সেখানে যে মাছ আছে সেই মাছদেরকে কিল করে দেয় বা হত্যা করে দেয়। তাহলে ডায়ানোফ্ল্যাজেলেটসের বিষয়ে এখানে পড়ানো হলো যে সেগুলো কীরকম হয়, যে বেশিরভাগই সমুদ্রে বসবাস করে এবং ফটোসিনথেসিস করতে পারে। তাদের বিভিন্ন রকম পিগমেন্টের উপর ভিত্তি করে তারা হলুদ, সবুজ, বাদামি, নীল, লাল হতে পারে। তাদের সেল ওয়ালের মধ্যে সেলুলোজিক প্লেট থাকে, তাদের মধ্যে দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা লম্বালম্বিভাবে আর একটা আড়াআড়িভাবে, এবং সেটা কোথায় থাকে, যে সেল প্লেটস আছে তার মধ্যবর্তী স্থানে থাকে। আর তারা যে একটা এক্সাম্পল দেওয়া আছে গনিউলাক্স রেড ডায়ানোফ্ল্যাজেলেটস, যেটা অনেকটা সংখ্যা বৃদ্ধি পেয়ে পুরো সমুদ্রকে লাল করে দেয় এবং একে রেড ডাইটস বলা হয়। তারপর ডায়ানোফ্ল্যাজেলেটস আছে যারা টক্সিন রিলিজ করে এবং সেটা অন্যান্য যে ম্যারিন অ্যানিমেলস আছে যেমন মাছ তাদেরকে হত্যা করে দেয়। এই যে এটা হলো সেলুলোজিক প্লেট, এখানে দেওয়া আছে সেলুলোজিক প্লেট। এটা যে ফ্ল্যাজেলেটা সেটা লঙ্গিটিউডিনালি বেরিয়েছে, আর এই যে ফ্ল্যাজেলেটা সেটা ট্রান্সভার্সলি বেরিয়েছে। তো এটা ছবির মাধ্যমে দেখে দেওয়া হলো। তো পরবর্তী যেটা আছে সেটা হলো ইউগ্লিনয়েডস। নেক্সট যে পার্টটা কি আছে, মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার অর্গানিজমস ফাউন্ড ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার। ইউগ্লিনয়েডস যে মেম্বারগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে কি ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলের প্রাণী বা স্বাদু জলের জীব, যারা স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে স্থির জলে যাদেরকে পাওয়া যায়, স্থির জলে। Instead of a cell wall, they have a protein-rich layer called pellicle, which makes their body flexible. এদের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না,
এদের ক্ষেত্রে ইউগ্লিনয়েডসের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, তার পরিবর্তে কী থাকে, একটা পেলিকল দ্বারা গঠিত, একটা প্রোটিন দ্বারা গঠিত একটা লেয়ার থাকে বা একটা আবরণ থাকে, যেটাকে পেলিকল বলা হয়। মানে এদের মধ্যে যে আবরণটা থাকে সেটা প্রোটিন দিয়ে গঠিত এবং একে পেলিকল বলা হয়। এবং তার জন্য কি এদের বডিটা ফ্লেক্সিবল হয়, শক্ত হয় না, এদের যে বডিটা সেটা ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল বলতে কি, যে মচকাতে পারে বা মাছ যেমন ফ্লেক্সিবল, যেটা ফ্লেক্সিবল রাবার যেমন যেমন সেই টাইপের। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, এ শর্ট অ্যান্ড এ লং ওয়ান। এদেরও দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা ছোট্ট থাকে, একটা বড় থাকে। ডায়নোপ্লাজিস্টের ক্ষেত্রেও দুটো ছিল, একটা লঙ্গিটিউডিনালি আর একটা ট্রান্সভার্সালি। কিন্তু ইউগ্লিনয়েডসের ক্ষেত্রে দুটো থাকে, একটা ছোট একটা বড়। যদি তুলনা করে পড়া যায় তাহলে মনেটা বেশি থাকে। আর এদের ক্ষেত্রে কি, যে লেয়ারটা থাকে সেটা প্রোটিন দ্বারা গঠিত হয় এবং এটা ফ্লেক্সিবল হয়। দো দে আর photosynthetic in the presence of sunlight, when deprived of sunlight, they behave like heterotrophs by predating on other smaller organisms. মানে এরা উদ্ভিদ ও প্রাণী দুই হিসাবেই কাজ করে এবং তার জন্য এটা হচ্ছে একটা কানেক্টিভ লিঙ্কড উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে। যে যখন সানলাইট পায় বা সূর্যের আলো পায় তখন তারা কি ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কিন্তু যখন সূর্য থাকে না বা সূর্যের রশ্মিটা তারা পায় না, তখন কি তারা আর ফটোসিনথেসিস করতে পারে না। তখন তারা অন্য অন্য ছোট ছোট প্রাণী বা অন্য অন্য ছোট ছোট জীবদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে এবং হেটেরোট্রপস হয়ে যায়। তাহলে একই জীব অটোট্রপস হিসাবে কাজ করছে সূর্যের উপস্থিতিতে, সূর্যের রশ্মির অনুপস্থিতিতে হেটেরোট্রপস হিসাবে কাজ করছে। Interestingly, the pigments of euglenoids are identical to those present in higher plants. এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। এবং এরা যে ফটোসিনথেসিস করতে পারে তার জন্য নিশ্চয়ই এদের মধ্যে একটা পিগমেন্ট থাকবে, একটা রঞ্জক থাকবে। সে যে পিগমেন্টটা সেটা উচ্চ শ্রেণীর যে প্ল্যান্ট থাকে তার মধ্যে যে পিগমেন্ট সেটা একই হয়, মানে ক্লোরোফিল এ থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি পিগমেন্ট থাকে, ক্লোরোফিল এ। ইউগ্লিনয়েডসের মধ্যেও ক্লোরোফিল এ থাকে। ইউগ্লিনয়েডসের একটা এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। সহজে মনে করা যাবে ইউগ্লিনয়েডস থেকে ইউগ্লিনা একটা এক্সাম্পল। তো ইউগ্লিনয়েডসের এখানে পড়লাম যে কি, যে তারা বেশিরভাগই স্থির জলে ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, তার পরিবর্তে কি থাকে, প্রোটিন দ্বারা পরিপূর্ণ একটা আবরণ থাকে যাকে পেলিকল বলা হয় এবং তার জন্য এদের বডিটা ফ্লেক্সিবল হয়। এদের ক্ষেত্রে দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা ছোট্ট একটা বড়, এবং এরা সূর্যের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, তার জন্য অটোট্রপস। আবার সূর্যের অনুপস্থিতিতে বা আলোক রশ্মির অনুপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে না, তখন ছোট ছোট অর্গানিজমকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন তারা হয় হেটেরোট্রপস। এবং এদের মধ্যে যে পিগমেন্ট থাকে সেই পিগমেন্টটা কি উদ্ভিদের মধ্যে যে পিগমেন্ট থাকে তার মতোই একই টাইপের, এবং সেটা কি ক্লোরোফিল এ। এবং এর একটা এক্সাম্পল কি ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে একটা এক্সাম্পল, একটা উদাহরণ হচ্ছে এটা হচ্ছে ইউগ্লিনয়েডসের এক্সাম্পল, এটা হচ্ছে ইউগ্লিনয়েডসের এক্সাম্পল। নেক্সট যেটা আছে সেটা হলো স্লাইম মোল্ডস। নেক্সট হলো স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। স্লাইম মোল্ডস হলো স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। স্যাপ্রোফাইটিক বলতে কি, যারা মৃত্যু জীবদের থেকে খাদ্যরস শোষণ করে নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে, তাদেরকে স্যাপ্রোফাইটিক বলা হয়। তো স্লাইম মোল্ডস হলো স্যাপ্রোফাইটিক। দ্য বডি মুভস অ্যালং ডিকেইং টুইগস অ্যান্ড লিভস ইনগালফিং অর্গানিক ম্যাটেরিয়াল। যে এদের যে বডিটা বা এদের দেহটা সেটা অ্যামিবার মতো চলাচল করে। অ্যামিবা যেভাবে কি আস্তে আস্তে চলতে থাকে, যে দেহটাকে গুটিয়ে নেয় তারপর সামনের দিকে এগিয়ে যায়, সেই রকমভাবেই এটাও চলতে থাকে। এবং এদের মধ্যে যে সমস্ত পদার্থগুলো থাকে সেই সমস্ত পদার্থগুলো পেছনে থেকে যায়, চলার সময় পেছনে থেকে যায় আর নিজে অ্যামিবার মতো এগিয়ে যায়। দেখতেও অ্যামিবার মতো। এই যে সিতে দেওয়া আছে এই ছবিটা, সেটা হলো স্লাইম মোল্ডসের। Under suitable conditions, they form an aggregation called plasmodium, which may grow and spread over several feet. একই রকমভাবে অ্যামিবার মতো, যে যখন কোনো পরিবেশটা খুব ভালো থাকে তাদের ক্ষেত্রে সুইটেবল, তখন কি একটা অ্যাগ্রিগেশন বা একটা প্লাজমোডিয়াম তৈরি করে, যে কিছুটা অংশ আগের দিকে এগিয়ে যায় এবং একটা উপবৃদ্ধি সৃষ্টি করে যাকে বলে প্লাজমোডিয়াম, যেটা গ্রো করে বা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং অনেক ফিট ফুট পর্যন্ত এগিয়ে যেতে থাকে।
প্লাজমোডিয়াম তৈরির মাধ্যমে। তাহলে স্লাইম মোল্ড কীভাবে এগিয়ে যায়? প্লাজমোডিয়াম নামক একটা উপবৃদ্ধি তৈরি করে এবং তার মাধ্যমে সে এগিয়ে যায় সামনের দিকে। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্টিয়েটস অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডিজ বিয়ারিং স্পোর্স অ্যাট দেয়ার টিপস। এবং যখন কন্ডিশনটা আনফেভারেবল হয়ে যায় বা অস্বাভাবিক হয়ে যায় তাদের ক্ষেত্রে, তখন কি সেই প্লাজমোডিয়ামটাই আস্তে আস্তে ভেঙে যায় এবং ছোট ছোট অংশ তৈরি করে যেগুলোকে ফ্রুটিং বডিজ বলে। সেই ফ্রুটিং বডিজের মধ্যে স্পোর থাকে। দ্য স্পোর্স পোজেস ট্রু ওয়ালস, তাই সেই স্পোরের মধ্যে কী থাকে? প্রকৃত ওয়াল থাকে, সেল ওয়াল। দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্স অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স। এবং যে স্পোরটা তৈরি হচ্ছে প্রোটিন বডির থেকে, সেটা রেজিস্ট্যান্স, বিভিন্ন রকমের যে পরিবেশ সেটাকে রেজিস্ট্যান্ট করতে পারে, মানে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না এবং অনেক বছর পর্যন্ত টিকে থাকে। ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, যদিও অবস্থা খুবইও খারাপ হয়ে যায়, তবুও তারা সেই সমস্ত পরিবেশটাকেও নিজেকে মানিয়ে নেয় এবং টিকে থাকে সেই স্পোরগুলো। দ্য স্পোর আর ডিসপার্ট বাই এয়ার কারেন্টস, এবং পরবর্তীকালে সেটা বাতাসের মাধ্যমে অন্য অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে। তাহলে এটা ছবির মাধ্যমে বোঝানো যাক কীরকম কী বলা হচ্ছে। এই প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে, প্লাজমোডিয়ামটা তারপরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গে ভেঙে গেল, ভেঙে যাওয়ার ছোটো ছোটো স্পোর তৈরি করলো। সেই স্পোরের মধ্যে কি সেটা রেজিস্ট্যান্স হয়, অত্যন্ত এই যে স্পোরগুলো আছে সেটা অত্যন্ত রেজিস্ট্যান্স হয়, কোনো কিছু তার ক্ষতি করতে পারে না অ্যাডভার্স কন্ডিশনেও, আনফেভারেবল কন্ডিশনে, এবং সেটাকে বাতাসের মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে সে বৃদ্ধি পেতে থাকে। তো পরবর্তীকালে ভালো করে এটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। পরবর্তীটা দেখি। নেক্সট যেটা আছে সেটা হলো প্রোটোজোয়ান্স। তাহলে স্লাইমোডস বিষয়ে কী হলো? যে এরা স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট হয়। দ্য বডিটা কী করে? যে অ্যামিবার মতো মুভ করে, যে আস্তে আস্তে কিছুটা গুটিয়ে নেয়, তারপর যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো পেছনে ফেলে দেয় এবং সে এগিয়ে যায়। সুইটেবল কন্ডিশনে তারা প্লাজমোডিয়াম সৃষ্টি করে, যেটাকে বলে অ্যাগ্রিগেশন, এবং সেটা অনেক ফুট পর্যন্ত অনেক বৃদ্ধি পায়। আর আনফেভারেবল কন্ডিশনে সেই প্লাজমোডিয়ামটা ডিফারেন্টেড করে, মানে ছোটো ছোটো খণ্ডে ভেঙে যায়, এবং সেই ছোটো ছোটো খণ্ডগুলোকে কি ফ্রুটিং বডিজ বলে। সেই ফ্রুটিং বডিজের মধ্যে কী থাকে? তাদের যে টিপসে বা উপরের দিকে স্পোর থাকে, এবং সেই স্পোরের মধ্যে কী থাকে? ট্রু ওয়াল বা প্রকৃত ওয়াল থাকে, এবং তারা রেজিস্ট্যান্স হয় এবং অনেক বছর পর্যন্ত সারভাইভ করতে পারে স্পোর পলিনের মতো। এবং অ্যাডভার্স কন্ডিশনও কি তারা সারভাইভ করে এবং তারা বাতাসের মাধ্যমে বাহিত হয়ে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। এইভাবেই স্লাইমোডস নিজেদের অস্তিত্ব রক্ষা রাখে। নেক্সট যেটা হলো সেটা হলো প্রোটোজোয়ান্স। অল প্রোটোজোয়ান্স আর হেটেরোট্রপস অ্যান্ড লিভস অ্যাজ প্রিডেটর্স অর প্যারাসাইট। প্রোটোজোয়ান্স কি? হেটেরোট্রপস, যে নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, অন্য জীবের উপর নির্ভরশীল, এবং এরা প্রিডেটার্স মানে শিকার হিসাবে কাজ করে, প্যারাসাইট বা পরজীবী হিসাবে কাজ করে। দে আর বিলিভড টু বি প্রাইমেটিভ রিলেটিভস অফ অ্যানিম্যালস। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন, যে এরা হলো প্রাণীদের একটা প্রাইমেটিভ রিলেটিভ বা সম্পর্কিত, যে প্রাণীদের অ্যানিম্যাল যে আছে সেটার যে পূর্ববর্তী যে পূর্বপুরুষ সেটা ছিল প্রোটোজোয়ান্স, মানে প্রোটোজোয়ান্স থেকে আস্তে আস্তে অ্যানিম্যাল সেল উৎপত্তি লাভ করে। দেয়ার আর 4 মেজর গ্রুপস অফ প্রোটোজোয়ান্স। এবার এই প্রোটোজোয়ান্সের মধ্যে আবার 4টি ভাগ আছে, একটা অ্যামিবয়েড, একটা ফ্ল্যাজিলেটস, আর একটা সিলিয়েটেড, আর একটা হলো স্পোরোজোয়ান্স। 4টি ভাগ। তো তাহলে প্রোটোজোয়ান্স হেটেরোট্রপস হয় এবং তারা প্রিডেটর এবং প্যারাসাইট হিসেবে থাকে, এবং এরা হল কি অ্যানিম্যালসের প্রাইমেটিভ রিলেটিভস, মানে অ্যানিম্যালসের সঙ্গে এর সম্পর্ক আছে, অ্যানিম্যালের পূর্বসূরি বলা হয় একে। এবং এটা আবার 4টি ভাগ, একটা অ্যামিবয়েড, একটা সিলিয়েটেড, একটা ফ্ল্যাজিলেটেড, আর একটা হচ্ছে স্পোরোজোয়ান্স। তো এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্যারামিসিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়ান্স, এই যে ডিএ যে চিত্রটা সেটা একটা প্রোটোজোয়ান্সের। তো এবার দেখা যাক আস্তে আস্তে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। These organisms live in fresh water, sea water or moist soil. অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স কোথায় থাকে? ফ্রেশ ওয়াটারে বা যে স্বাদু জল সেখানে, সি ওয়াটার সমুদ্রের জল, আর ময়েস্ট সয়েল স্যাঁতস্যাঁতে যে ভূমি বা মাটি সেখানে থাকে। দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া ফলস ফিট অ্যাজ ইন অ্যামিবা। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের একটা এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। তারা কি করে? তারা একটা ফলস ফিট তৈরি করে, যাকে সিউডোপোডিয়া বলে। সিউডোপোডিয়ার মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যায়। স্লাইমোডসের ক্ষেত্রে কী তৈরি করলাম? প্লাজমোডিয়াম তৈরি করে। আর অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স কী তৈরি করে? সিউডোপোডিয়া তৈরি করে। ফলস ফিট বা নকল পা
সেটার মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যায়। ম্যারিন ফর্মস হ্যাভ সিলিকা সেলস অন দেয়ার সারফেস। যদি সামুদ্রিক হয়, সমুদ্রে বসবাস করে, তাহলে তাদের যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালের মধ্যে সিলিকা থাকে। সিলিকা দেখেছিলাম আর একটা কার ক্ষেত্রে দেখেছিলাম, সিলিকা সেলস ক্রাইসোফাইটসের ক্ষেত্রে দেখা হয়েছিল সিলিকা সেল। তার জন্য কি তৈরি হয়েছিল, ডায়াটোমেসিয়াস আর্থ, ইনডেস্ট্রাক্টেবল। ঠিক একই রকমভাবে সিলিকা সেল কোথায় থাকে, অ্যামিবয়েড প্রোটোজোন্সের মধ্যে। সাম অফ দেম সাচ অ্যাজ এন্টামোইবা আর প্যারাসাইট। অ্যান্টামোইবা যেটা আছে, যেটা আমাশয় রোগ সৃষ্টি করে, অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, সেই এন্টামোইবা হচ্ছে একটা অ্যামিবয়েড প্রোটোজোন্স এবং সেটা কি প্যারাসাইট হিসেবে কাজ করে, আমাদের দেহে প্যারাসাইট হিসেবে থাকে। আর অ্যামিবা, এন্টামোইবা এই দুটো হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোন্সের এক্সাম্পল। সিউডোপোডিয়ার মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যায়। ম্যারিন ফর্ম থাকলে তার মধ্যে সিলিকা দ্বারা গঠিত সেল থাকে তাদের বাইরের সারফেসে। তাহলে এটা হলো অ্যামিবয়েড প্রোটোজোন্সের বৈশিষ্ট্য। এবার হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোন্স। ফ্ল্যাজেলেটেড মানে কি, ফ্ল্যাজেলা থাকবে, বোঝা যাচ্ছে নাম থেকে। দ্য মেম্বার্স অফ দিস গ্রুপ আর এদার ফ্রি লিভিং অর প্যারাসাইটিক। ফ্ল্যাজেলেটেড কী হয়, ফ্রি লিভিং, যে স্বাধীনভাবে নিজে নিজে বসবাস করে, কারোর উপর ডিপেন্ড করে না, সেরকমও হতে পারে। প্যারাসাইটিক বা অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকছে, সেটাও হতে পারে। দুই রকমই আছে। দে হ্যাভ ফ্ল্যাজেলা, নাম দেখে বোঝা যাচ্ছে যেহেতু ফ্ল্যাজেলেটেড তার জন্য এদের মধ্যে ফ্ল্যাজেলা থাকবে, ফ্ল্যাজেলা থাকে তার জন্য। দ্য প্যারাসাইটিক ফর্মস কজ ডিজিজেস সাচ অ্যাজ স্লিপিং সিকনেস। এক্সাম্পল হচ্ছে ট্রাইপ্যানোসোমা। যদি প্যারাসাইটিক ফর্ম হয় তাহলে সেটা কি রোগ সৃষ্টি করে, সেই রোগটার নাম কি স্লিপিং সিকনেস, সবসময় ঘুম ঘুম ভাবে আচ্ছন্ন থাকে। এক্সাম্পল কি ট্রাইপ্যানোসোমা, ট্রাইপ্যানোসোমাটাই স্লিপিং সিকনেস রোগ সৃষ্টি করে এবং এটা হলো একটা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোন্স। তারপরে যে ভাগটা আছে সেটা হলো সিলিয়েটেড প্রোটোজোন্স। সিলিয়েটেড মানে সিলিয়াযুক্ত থাকবে। দিজ আর অ্যাকোয়াটিক অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম বিকজ অফ দ্য প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ সিলিয়া। সিলিয়েটেড প্রোটোজোন্স কি অ্যাকোয়াটিক মানে জলে বসবাস করে এবং এরা নিজেরা অ্যাক্টিভলি মুভ করে, কারণ কি তাদের মধ্যে অত্যন্ত সক্রিয়ভাবে তারা চলাচল করতে পারে, কারণ কি এদের মধ্যে হাজার হাজার সিলিয়া থাকে। সিলিয়া মানে ছোটো 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 সুতোর মতো অংশ থাকে, তার মাধ্যমে তারা কি চলতে পারে, হাজার হাজার সিলিয়া থাকে। দে হ্যাভ এ ক্যাভিটি দ্যাট ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সারফেস। তাদের যে সেল সারফেস, সেই সারফেসের বাইরে থেকে তাদের ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটাকে গালেট বলে। না আমাদের যেমন পাকস্থলী, সেরকম একটা তাদের ক্যাভিটি থাকে দেহের মধ্যে। দ্য কোঅর্ডিনেশন মুভমেন্টস অফ রোজ অফ সিলিয়া কজ দ্য ওয়াটার ল্যাডেন উইথ ফুড টু বি স্টিয়ার্ড ইন্টু দ্য গালেট। যে এই যে সিলিয়ার মুভ করছে, সিলিয়ার মাধ্যমে তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার সাথে সাথে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কী হয়, সিলিয়ার মাধ্যমে যেতে 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 তাদের ক্যাভিটির মধ্যে পড়ে যায়। যেমন এক্সাম্পল হচ্ছে প্যারামোসিয়াম, যে তারা সিলিয়ার মাধ্যমে কী করে খাবারটাকে নেয়, আবার আস্তে আস্তে সেই সিলিয়ার উপর দিয়ে যেতে 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 সেটা তাদের দেহের মধ্যে যে ক্যাভিটি আছে বা গহ্বর আছে সেই গহ্বরের মধ্যে থেকে যায়। এভাবে তারা খাদ্য চাহিদা পূরণ করে। এক্সাম্পল হচ্ছে কি প্যারামোসিয়াম। যেমন কি হয় যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ডিম্বাণুটা আস্তে আস্তে যেতে থাকে, ঠিক একই রকমভাবে সিলিয়ার মাধ্যমেও খাবারটা যেতে থাকে এবং তাদের গ্যালেটে জমা হয়। নেক্সট হচ্ছে স্পোরোজোয়ান্স। তাহলে সিলিয়েটেড হলো কি, তারা অ্যাকোয়াটিক হয়, জলে বসবাস করে, অ্যাক্টিভলি মুভ করতে পারে যেহেতু সিলিয়া আছে এবং তাদের মধ্যে একটা ক্যাভিটি বা গালেট আছে, সেই গালেটের মাধ্যমে তারা বাইরের পরিবেশের সঙ্গে যুক্ত থাকে এবং এই সিলিয়াগুলো মুভ করার মাধ্যমে তারা কী হয়, যে খাবারটা আছে সেই খাবারটা সিলিয়ার মধ্যে দিয়ে যেতে থাকে, যেতে 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 তাদের যে গালেট আছে বা পাকস্থলী, তাদের যে গহ্বর আছে দেহের মধ্যে, সেখানে জমা হয়। এক্সাম্পল হলো প্যারামোসিয়াম। শেষ হচ্ছে স্পোরোজোয়ান্স। দিস ইনক্লুডস ডাইভার্স অর্গানিজমস দ্যাট হ্যাভ অ্যান ইনফেকশাস স্পোর লাইক স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেল। স্পোরোজোয়ান্সের মধ্যে অনেক অর্গানিজম আছে এবং এদের মধ্যে কী থাকে, স্পোর লাইক স্টেজ থাকে। স্পোর লাইক স্টেজ থাকে মানে এদের যে লাইফ সাইকেল বা এদের যে দেহ চক্র, তার মধ্যে একটা স্পোর লাইক স্টেজ থাকে যেখানে স্পোর গঠিত হয় এবং সেই স্পোর কি ইনফেকশন ঘটাতে পারে। দ্য মোস্ট নটোরিয়াস ইজ প্লাজমোডিয়াম ম্যালেরিয়াল প্যারাসাইট হুইচ কজ ম্যালেরিয়া। এবং এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কি প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। স্পোরোজোয়ান্সের এই যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম, সেটা হলো একটা স্পোরোজোয়ান্স। এ ডিজিজ হুইচ হ্যাজ স্ট্যাগারিং এফেক্ট অন হিউম্যান পপুলেশন। এই তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি কী হয়, ম্যালেরিয়া রোগ হয় এবং সেই ম্যালেরিয়া রোগটা যেটা সৃষ্টি করে সেটা হলো প্লাজমোডিয়াম। সেই প্লাজমোডিয়ামটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত, স্পোরোজোয়ান্স। স্পোরোজোয়ানটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত, প্রোটোজোয়ান্স, প্রোটিস্টার অন্তর্ভুক্ত প্রোটোজোয়ান্স। তাহলে চারটি ভাগ নিয়ে এখানে পড়ানো হলো। তাহলে এখানে পুরো ডিটেলসে
প্রোটিস্টা বিষয়ে সমস্ত কিছু পড়ানো হলো। ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেটস, স্লাইম মোল্ডস, ইউগ্লিনয়েডস, প্রোটোজন্স। প্রোটোজন্সের মধ্যে আবার 4টি ভাগ: অ্যামিবয়েড প্রোটোজন্স, ফ্ল্যাজেলেটেড, সিলিয়েটেড, স্পোরোজন্স। তাদের প্রত্যেকের এক্সাম্পল, কে কোন রেক সৃষ্টি করে, তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য, কে কোথায় থাকে, তারপর কাদের ওয়ালটা কী দিয়ে গঠিত, কে কী কী, তারপর আরও কিছু কিছু রেড টাইডস, তারপর ডায়াটোমোসিয়াস আর্থ, কিছু কিছু বিশেষ বিশেষ সংজ্ঞা, বিশেষ বিশেষ তাদের কার্যকারিতা, বৈশিষ্ট্য, এগুলো সবই পড়ানো হলো। তো এইটুকুই ছিল আজকে প্রোটিস্টা ভিডিওটা। পরবর্তী ভিডিওতে কিংডম ফানজাই বিষয়ে ডিটেলসে পড়ানো হবে। আর ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরা নিজেদের যে কমেন্টে জানাও, যদি কোনো কিছু ইমপ্রুভ করলে ভালো হয় মনে হয় তো সেটা বলবে অবশ্যই। তারপর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ধন্যবাদ সবাইকে তোমাদের ভিডিওটি দেখার জন্য।